সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আমি লাইভে আজকে ক্লাস নিব। প্রথমে সরি বলছি এই কারণে, লাইভে আসতে একটু সময় লেগে গেল নেটের সমস্যার কারণে। বর্তমানে করোনার ভাইরাসের যে সমস্যা বাংলাদেশ এবং সারা বিশ্বে অস্বাভাবিক পরিস্থিতি চলতেছে, এই কারণে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, ঘরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক সকল রকমের নিয়মকানুন অনুসরণ করে আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ পেতে হবে। এই জন্য আমরা পরম করুণা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা চাচ্ছি যাতে আমরা খুব শীঘ্রই আমরা এই মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তো একটা লম্বা ছুটি পেয়ে গেছি, ঠিক না? সবার কি ভালো লাগতেছে ঘরে বসে বসে? যদি প্রকৃতি আমাদের এই ছুটিটা দিয়েছে, করার কিছুই নেই, আমাদের সেটা কি মেনে নিতে হবে। এরপরও আমি বলবো যে এই ছুটিটা কিছুটা হলো আমাদের বিভিন্নভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আমরা ঘরে বসে পড়ালেখা করব, মা বাবাকে সময় দিব, প্রার্থনা করব, বিভিন্ন পারিবারিক কাজে আমরা অংশগ্রহণ করব। এইভাবে কিন্তু আমরা সময়টা অনেকটা কাটিয়ে যেতে পারি। এরপরও আমি বলবো যে যারা বিশেষ করে পরীক্ষার্থী আছো এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের কিন্তু এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা ছিল। যে কারণে আমি বলবো তোমরা পড়ালেখা একটু মনোযোগ দাও, এবং যাতে তোমরা ঘরে বসে একটু বোরিং ফিল না করতে পারো, একটু কিছু শিখতে পারো, সেই লক্ষ্যে আলিয়াসগড় অ্যান্ড আবদুল্লাহ কলেজের প্রিন্সিপাল স্যার আমাদের শিক্ষকদের বলেছেন লাইভে ক্লাস নেওয়ার জন্য। এবং তোমরা ইতিপূর্বে দেখেছো যে বিভিন্ন স্যার ক্লাস নিয়েছে, এবং আমরাও কিন্তু চেষ্টা করতেছি তোমাদের কিছুটা তোমাদের যে বিভিন্ন বিষয়ের শিক্ষক আছেন সেই বিষয়গুলোকে কিছুটা হলেও তোমাদের ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা লাইভে ঘরে বসে তোমরা এই বিষয়গুলো আয়ত্তে আনতে পারো। তো সেই লক্ষ্যে আমি আজকে এসেছি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের উপর ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণী উভয়দেরকে বলতেছি যে তোমরা বই, খাতা এবং কলম নিয়ে একটু বসো। আমি যে টপিকসটা আলোচনা করব সেই বিষয়টা তোমরা লিখবে, এবং দেখা যাচ্ছে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে তোমরা প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের পড়ার ক্লাসে। আজকে আমি তোমাদের যে টপিকসটা আলোচনা করব সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী, মেথডস অফ দি ফরমেশন অফ এ কোম্পানি অর্গানাইজেশন। তোমাদের আমি ইতিপূর্বে এই ক্লাসটা নিয়েছি, বিশেষ করে পরীক্ষার্থীদের রিভিশন হয়ে গেছে। আর ফার্স্ট ইয়ারদের আমি বলবো তোমাদের ফরিদ স্যারের ক্লাসটা নিয়েছেন, তোমাদের আগে এটা শেখা হয়ে গেছে। তারপরেও আমরা এই ক্লাসটা আমি নিচ্ছি আজকে, এই কারণে তোমাদের এটা আবার রিভিশন হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে মহামারীর যে দুর্যোগ দেশে চলতেছে, কবে আমাদের ক্লাস শুরু হবে, কলেজ খুলবে, আমরা কিন্তু অনিশ্চয়তায় ভুগতেছি। এমন হতে পারে আমাদের এই ছুটির আরও দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারটা আমরা যেন কী করতে পারি, ঘরে বসে আমরা রিভিশন দিতে পারি। তোমরা সেইভাবে পড়ার চেষ্টা করবে, এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে তোমরা যোগাযোগ করতে পারো যে ম্যাম বা স্যার, যে আমরা এই বিষয়টা বুঝতেছি না বা কিভাবে পড়লে ভালো হবে, বিভিন্ন বিষয়ে আমাদেরকে তোমরা ফোন করতে পারো, কল করতে পারো, অথবা লাইভে, যেমন এখন লাইভে আছি আমি, তোমরা কমেন্ট করতে পারো। আমি সেই বিষয়টা তোমাদেরকে আমি বলে দিতে পারবো। শুধু আমি কেন, আমাদের সাবজেক্টের স্যার, বিভিন্ন স্যার আছেন, যেমন রাজীব স্যার ইংলিশ ক্লাস নিয়েছেন, তারপর হানিফ স্যার, আরও প্রতিটা স্যারই নিবেন ধীরে ধীরে। তো তোমাদের জন্য এটা একটা সুবিধা হবে। যেমন আমি বলবো যে তোমরা চেষ্টা করবে যে লাইভে প্রতিদিন ক্লাসটা করার জন্য, বিশেষ করে আমাদের সন্ধ্যা থেকে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এই সময় ক্লাসগুলো সাধারণত বেশি হবে। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাই টপিকসে। আমি এখানে ছোট্ট একটা বোর্ড রেখেছি, যে বোর্ডের মধ্যে তোমরা একটু দেখো যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালীর যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমি একটু লিখে নিয়েছি। তোমরা খাতা ইচ্ছে করলে একটু লিখে নিতে পারো। তোমরা একটু দেখো, যেখানে আমরা 5টি পর্যায়ে আমরা দেখা যাচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির এই পদক্ষেপটা আমরা আলোচনা করব।
তোমরা একটু দেখো 5টা পদ্ধতি আমি এখানে লিখেছি, জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা। আসলে ছোট বোর্ড তো হয়তো দেখা যায় না, ক্লাসে তো আমরা নেই, বড় বোর্ডে লিখি, তোমাদের সরাসরি সামনাসামনি আমরা কথা বলি, তোমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, যাই হোক তারপর আমরা চেষ্টা করব। আমাদের যৌথ মূলধনী কোম্পানির যে গঠন প্রণালী, এটা আমরা 5টা পদক্ষেপে তোমাদেরকে বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম পদক্ষেপটি হলো উদ্যোগ গ্রহণ, অর্থাৎ প্রমোশনাল, যাকে আমরা বলতে পারি প্রমোশনাল স্টেজ। অর্থাৎ প্রথমেই যৌথ মূলধনী কোম্পানি দেখা যাচ্ছে কিছু উদ্যোক্তা তারা কি করে থাকেন, যৌথ মূলধনী গঠনের জন্য তারা আগ্রহ প্রকাশ করেন। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায় সংগঠন, এবং এই কোম্পানি 1994 সালের আইন অনুযায়ী গঠন করা হয়। যে কারণে এই কোম্পানির গঠন প্রণালী কিন্তু 1994 সালের আইন অনুযায়ী করতে হবে। এর ব্যতিক্রম হলে বা আইনের বাইরে কিন্তু কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এখানে যৌথ মূলধনী কোম্পানির 1994 সালের আইনের যেভাবে গঠনের কথা বলা আছে, দেখা যাচ্ছে সেইভাবে আমাদের এই গঠনটা করতে হবে। তো প্রথমে যেটা বললাম উদ্যোগ গ্রহণ, যদি পাবলিক হয় তাহলে কমপক্ষে 7 জন এবং প্রাইভেট হলে কমপক্ষে 2 জন তার উদ্যোগ গ্রহণ করবে। স্বেচ্ছায় কোনো একটি সাধারণ উদ্দেশ্যকে সামনে নিয়ে তার একত্রিত হয়ে যৌথ মূলধনী কোম্পানি গঠন করার আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়ন, ফেসিবিলিটি স্টাডি অ্যান্ড অ্যাপ্লাই অফ প্ল্যানিং। অর্থাৎ কি, উদ্যোক্তা যখন উদ্যোগ গ্রহণ করতে চাইবেন তখন যে ব্যবসাটি তারা করতে চাচ্ছেন সেই ব্যবসাটি কেমন হবে, এর মূলধন কেমন হবে, মুনাফার সম্ভাব্যতা কতটুকু, সাংগঠনিক কাঠামো কেমন হবে, দায় ধারা কেমন হবে, এই বিভিন্ন বিষয়ে তাদেরকে কি করতে হবে, তাদের যাচাই বাছাই করতে হবে। কারণ তারা যে একত্রিত হয়ে, যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটা বড় ধরনের কোম্পানি, যে কোম্পানিকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে কিন্তু তারা কি করতে পারে না, গঠন করতে পারে না। তাদেরকে এই সম্ভাবনা যাচাই করে তারপর তাদের ব্যবসাটা শুরু করতে হবে। সেই লোকে তারা কি করে, তাদের পরিকল্পনা প্রণয়নের পূর্বে তারাই বিভিন্ন বিষয়গুলো তারা দেখে নেন যে এখান থেকে লাভের সম্ভাবনা কতটুকু। হ্যাঁ, যে কারণে আমরা বলবো যে দ্বিতীয় পর্যায়ে এই ব্যবসায়, অর্থাৎ উদ্যোক্তারা যে ব্যবসা গঠন করার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ব্যবসা তারা কতটুকু লাভবান হবে সেটা তারা কি সম্ভাবনা যাচাই করবেন এবং এরপরে তারা পরিকল্পনা প্রণয়ন করবেন। আমি এখানে দেখতেছি ফারহানা সহ, তারপর আর অনেকে নাম দেখতে পাচ্ছি, সবাই উপস্থিত আছো, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই এখানে লাইভে অংশগ্রহণ করবে এবং দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসটি উপকৃত হবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার পদক্ষেপ চলে গেলাম। এরপর 3 নাম্বারে আসি আমরা, নিবন্ধনের প্রস্তুতি, ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ প্রিপারেশন স্টেজ, ডকুমেন্টস প্রিপারেশন স্টেজ। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি আগেই বললাম যেটি আইনসৃষ্ট ব্যবসার প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এখানে তাদেরকে নিবন্ধনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ তারা কি করবে, যৌথ মূলধনী কোম্পানি গঠনের জন্য নিবন্ধকের নিকট ফি প্রদান করে তাদের নিকট থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন, যে ফর্মে যেভাবে তাদেরকে দেখাচ্ছে যে নিবন্ধ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার কথা বলে দিবেন নিবন্ধক, সেইভাবে তাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, অন্যথায় কিন্তু নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। যে কারণে এখানে তাদেরকে কি করতে হয়, উদ্যোক্তাদের 2টি দলিল সংগ্রহ করতে হয়। একটি হচ্ছে সংঘ স্মারক বা পরিমেল বন্ধ, আরেকটি হচ্ছে সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী। কৃষ্ণা পাল এবং অনেকে আমি দেখতেছি এখানে স্যারও আছেন, প্রিন্সিপাল স্যার, ধন্যবাদ স্যারকে, স্যারও দেখতেছেন। তাহলে আমরা প্রথমে আসি যে 2টা দলিলের কথা আমি বললাম। একটি হচ্ছে সংঘ স্মারক, যাকে বলা হয় কোম্পানির মূল দলিল। এই দলিলে কি কি থাকে, অর্থাৎ কোম্পানির উদ্দেশ্য, মূলধন ধারা, দায় ধারা, তারপর তাদের কোম্পানির ঠিকানা, তারপর যারা পরিচালক মণ্ডলী আছেন তাদের যোগ্যতা সুযোগ শেয়ার, এই বিষয়গুলো এখানে উপস্থিত রাখতে হয়। এবং এখানে সংঘ স্মারকে যারা উদ্যোক্তা আছেন, পাবলিক হলে সর্বনিম্ন 7 জন, প্রাইভেট হলে সর্বনিম্ন 2 জন, তারা কি করবেন, এই সংঘ স্মারকে তারা স্বাক্ষর করবেন।
কারণ সংঘ স্মারক এমন একটি দলিল যে দলিলটাকে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত করা হয়। এই দলিলই থাকে কোম্পানির মূলধনের পরিমাণ, কোম্পানির উদ্দেশ্য কী, তাদের ঠিকানা, তাদের দায়ধারা কেমন, পরিচালকের সংখ্যা কেমন, সকল বিবরণ এই দলিলটাতে থাকবে এবং এখানে উদ্যোক্তাদের অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। এরপর আমরা আসি দ্বিতীয় দলিল, যাকে আমরা বলছি সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী। এই দলিলটা হলো এমন একটি দলিল যে দলিলে যৌথ মূলধনী কোম্পানি অভ্যন্তরীণ কার্যাবলী পরিচালনা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে লিপিবদ্ধ থাকবে এবং এই দলিলে যে সকল বিষয় লিপিবদ্ধ থাকবে এর বাইরে কিন্তু কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এটি সম্পূর্ণ একটি কি আইন সৃষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান এবং এই কারণে দেখা যাচ্ছে যে নিবন্ধনের প্রস্তুতি, যেটা আমরা বলতেছি তৃতীয় নম্বর পদক্ষেপ, যে নিবন্ধনের প্রস্তুতি পর্যায়ে আমাদের এই সংঘ স্মারক এবং সংঘ বিধি এই দুটো দলিল অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই দুটো দলিলেই দেখা যায় উদ্যোক্তাদের অবশ্যই স্বাক্ষর করতে হবে। অর্থাৎ তারা স্বাক্ষর করলে বোঝা যাবে যে দলিলটা সঠিক এবং আইনানুগ হয়েছে। অর্থাৎ এই ধরনের দলিল যদি কি থাকে, আইনগত কোনো সাপোর্ট থাকে, তাহলে কিন্তু নিবন্ধক সেটা বাতিল করতে পারেন না। যে জন্য দেখা যাচ্ছে যে নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই এই দলিল দুটো তাদের নিবন্ধকের নিকট উপস্থাপন করতে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা 3 নম্বর আমরা শিখলাম যে নিবন্ধনের প্রস্তুতি, অর্থাৎ এখানে দুটো দলিল আমাদের প্রস্তুত করতে হবে। অর্থাৎ যারা উদ্যোক্তারা আছেন, যেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, তাদের কি করতে হবে, দুটো দলিল এখানে তৈরি করতে হবে। তাহলে দুটো দলিল তৈরি করা হয়ে গেল। এরপর 4 নম্বর হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ ও নিবন্ধনকরণ, সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন। অর্থাৎ আমরা আগের পয়েন্টে আমরা দেখলাম যে দুটো দলিল আমরা তৈরি করলাম, নিবন্ধকের নিকট থেকে ফর্ম নিয়ে আমরা দলিলটা তৈরি করলাম। এখন আমরা কি করব, নিবন্ধকের নিকট আমরা দলিলটা আমরা দাখিল করব এবং দাখিল করার পর 1 থেকে 30 দিনের মধ্যে নিবন্ধক সেটা কি করে দিবেন, দেখা যাচ্ছে নিবন্ধন করে দিবেন। তবে এই ক্ষেত্রে একটু কথা আছে, যদি নিবন্ধক মনে করেন নিবন্ধন করার জন্য যে সকল দলিলপত্র, স্বাক্ষর, বিষয়াদি যেগুলো 1994 সালের আইনে বলা আছে সেই অনুযায়ী হয়েছে, তাহলেই কিন্তু 1 থেকে 30 দিনের মধ্যে, সুপ্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যে 1 থেকে 30 দিনের মধ্যে নিবন্ধক সেটা নিবন্ধন করে দিবেন। আর যদি নিবন্ধক দেখেন যে আইন অনুযায়ী প্রয়োজনীয় দলিলপত্র সঠিক হয়নি, তাহলে পরবর্তী 10 দিনের মধ্যে নিবন্ধন না করার কারণ উদ্যোক্তাদের অবহিত করবেন। অর্থাৎ নিবন্ধন করা যাবে না বা নিবন্ধন হবে না। যে কারণে অবশ্যই যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন করতে হলে প্রয়োজনীয় দলিলপত্রগুলো সঠিক আইন অনুযায়ী হতে হবে, যা 1994 সালের আইনে বলা আছে। তাহলে দেখা যাচ্ছে যে নিবন্ধন যখন নিবন্ধক দেখবেন যে প্রয়োজনীয় দলিলপত্রগুলো ঠিক আছে, তাহলে তিনি কি করবেন, নিবন্ধন করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে একটি কোম্পানি তার অস্তিত্ব পেয়ে গেলেন, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি তিনি গঠন করতে পারবেন। তবে কাজ শুরু করতে সময় লাগবে, বিশেষ করে পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড যে কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু কাজ শুরু করতে পারবে না। তাদেরকে কাজ শুরু করার জন্য তাদেরকে কি করতে হবে, আরো কিছু শর্ত আছে যেগুলো তাদেরকে পূরণ করতে হবে, তাহলে কিন্তু তাদের পক্ষে কি দেখা যাচ্ছে যে নিবন্ধন যুক্তিযুক্ত হবে না। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নিবন্ধন পত্রটি পেলেই তারা কি করবে, কাজ শুরু করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা মনে রাখি যে নিবন্ধন পত্র যখন নিবন্ধক দিবেন তখন পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবেন, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবেন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবেন না। তাহলে তারা কখন করবেন, তাদেরকে আবার কাজ শুরু করার জন্য আলাদা একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, যে সার্টিফিকেটে নিবন্ধক বলে দিবেন কি কি বিষয় তাদের উপস্থিত করতে হবে দলিলে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা নিবন্ধন পত্র পেয়ে তারা কাজ শুরু করতে পারবে। আর পাবলিক লিমিটেড কোম্পানি কি করবে, তাদেরকে কার্য আরম্ভের জন্য আবার একটি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এই পর্যায়ে আমরা আসি 5 নম্বর, অর্থাৎ কার্যারম্ভের অনুমতিপত্র
সংগ্রহ, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, অর্থাৎ তাদেরকে আবার কি করতে হবে, আরও কিছু আইনানুগ কার্যাবলী সম্পন্ন করতে হবে, যার ফলে তারা কি করবে, যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য প্রয়োজনীয় আইনানুগ সার্টিফিকেট তারা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এবার আমরা আসি, তাহলে তাদেরকে কার্যালয় অনুমতিপত্র পাওয়ার জন্য কি কাজ করতে হবে। এখানে দেখতেছি আজিম হোসেন, তারপর অলিউল আহমেদ, অনেকে এখানে আছো, লাইভ দেখতেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেইভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ তোমাদের। তাহলে আমরা আসতেছি কার্যালয়ের অনুমতিপত্র পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে যে শেয়ার বাজারে বিক্রি করতে হয় মূলধন সংগ্রহের জন্য। তাদের পরিচালক যদি শেয়ার ক্রয় করে, যোগ্যতা সুযোগ সেটা কতটুকু মূল্য তারা পরিশোধ করেছেন, সেই বিষয়গুলো তাদেরকে দেখতে হয়। শেয়ার বিক্রয়ের জন্য তাদেরকে বাজারে বিবরণপত্র পাঠাতে হয়, বা দেখা যাচ্ছে বিকল্প বিবরণী তাদেরকে পাঠাতে হয়। তা নাহলে তাদেরকে কি করে, নিবন্ধক তাদেরকে কি করবে না, কার্য আরম্ভে অনুমতিপত্র দিবে না। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে যে শর্তগুলো দেওয়া হয়, অর্থাৎ নিবন্ধক যে শর্তগুলো পূরণ করতে তাদেরকে বলে, সেগুলো হলো, 1 নম্বর আমরা বলতে পারি যে ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে বাজারে শেয়ার বিক্রয়ের জন্য প্রসপেক্টাস ছাড়তে হবে, অর্থাৎ প্রসপেক্টাস মানে কি, বিবরণপত্র তাদেরকে শেয়ার বিক্রয় আহ্বান জানাতে হবে। আর যদি উদ্যোক্তারা নিজেরাই শেয়ার ক্রয় করে, তাহলে তাদেরকে বিকল্প প্রসপেক্টাস নিবন্ধকের নিকট জমা দিতে হবে। এবং যারা পরিচালক হিসেবে এই কোম্পানিতে কি থাকবেন, সেই ক্ষেত্রে তারা যদি শেয়ার ক্রয় করেন, সেটা কতটুকু মূল্য তারা কি করেছেন, তারা দেখা যাচ্ছে যে কতটুকু মূল্য দিয়েছেন। কারণ দেখা যাচ্ছে তারা পরিচালক হিসেবে কাজ করবেন, কিন্তু নগদে তারা শেয়ার মূল্য পরিশোধ করবেন না, বাকিতে কাজ করবেন, এটা কিন্তু যৌথ মূলধন কোম্পানিতে হবে না। সেক্ষেত্রে তাদেরকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে কিনা সেটা দেখতে হবে, বাজারে বিবরণপত্র ছাড়া হয়েছে কিনা সেটা দেখতে হবে, যারা পরিচালক হিসেবে থাকতেছেন তাদেরকে তারা কতটুকু নগদ মূল্যে শেয়ার ক্রয় করেছেন, এই বিষয়গুলো দেখতে হবে। এই যাবতীয় বিষয়গুলো যখন তারা দেখবেন, তখন দেখা যাবে যে তাদেরকে শেয়ার, অর্থাৎ তাদেরকে যৌথ মূলধনী কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় দেখা যাচ্ছে সার্টিফিকেট তারা প্রদান করতে আগ্রহী হবেন। তাহলে দেখা যাচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির কার্যালয়ের সার্টিফিকেট পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, এই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এই শর্তাবলীর মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী যে পদক্ষেপগুলো আমরা একে একে দেখলাম, যে 5টি পদক্ষেপ তাদের অনুসরণ করতে হয়, তাহলে তাদের পক্ষে আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠন করা সম্ভব। আমি আবারও তোমাদের এই পদক্ষেপগুলো ধীরে ধীরে বলে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর হচ্ছে উদ্যোগ গ্রহণ, প্রমোশনাল স্টেজ, অর্থাৎ প্রথমেই তাদেরকে কি করতে, উদ্যোক্তাদের যৌথ মূলধনী কোম্পানি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে প্রাইভেট হলো কমপক্ষে 2 জন সদস্য এবং পাবলিক হলো কমপক্ষে 7 জন। আর যেহেতু যৌথ মূলধনী কোম্পানি একটি কি বৃহদায়তন ব্যবসার প্রতিষ্ঠান, সেক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার যত বেশি বিক্রয় হবে তত বেশি মূলধন সংগৃহীত হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো আমাদের উদ্যোগ গ্রহণ। 2 নম্বর কি বলেছি, যে সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ উদ্যোক্তারা যে ব্যবসা গঠন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সেই ব্যবসায়ে সফলতা কতটুকু হতে পারে, মুনাফা কতটুকু হতে পারে, সেই সম্ভাবনা যাচাই করতে হবে, তারপরে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। এরপরে 3 নম্বর আমরা বলেছি নিবন্ধনের প্রস্তুতি, অর্থাৎ কি ডকুমেন্টস প্রিপারেশন স্টেজ, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হলে কিছু দলিলপত্রের প্রয়োজন হয়। দলিলপত্র 2টো বলেছি, সংঘ স্মারক এবং আরেকটি বলেছি সংঘ বিধি। এই 2টো দলিল তাদের কি করতে হয়, সংগ্রহ করতে হয়। 3 নম্বর বলেছি নিবন্ধনপত্র, 4 নম্বর বলেছি যে নিবন্ধনপত্র সংগ্রহ ও নিবন্ধনকরণ, অর্থাৎ নিবন্ধকের নিকট প্রয়োজনীয় কাগজপত্র সহ দলিলাদি সহ হাজির করলে নিবন্ধক কতদিন বলেছিলাম, 1 থেকে 30 দিন। 1 থেকে 30 দিনের মধ্যে তারা কি করবেন, যদি যাবতীয়
দলিলপত্র তারা সঠিক বলে মনে করেন বা আইনানুগ হয়েছে বলে মনে করেন, তাহলে তারা কি করবেন, 30 দিনের মধ্যে নিবন্ধনপত্র প্রদান করে দিবেন। আর যদি মনে করেন যে না, আইনানুগ হয়নি, দলিলপত্র সঠিক হয়নি, তাহলে তারা কি করবেন, পরবর্তী 10 দিনের মধ্যে তারা কারণ জানিয়ে দিবেন যে এটা কি নিবন্ধন করা সম্ভব নয়। অর্থাৎ তাদেরকে আবার কি করতে হবে, পরবর্তীতে তাদের প্রয়োজনীয় আইনানুগ আনুষ্ঠানিকতা পালন করে আবারও নিবন্ধকে নিকট তাদের কি করতে হবে, দলিলপত্রগুলো প্রেরণ করতে হবে। তাহলে নিবন্ধক কি করে, 1 থেকে 30 দিনের মধ্যে তাদের কি করে, নিবন্ধন করে দেন। এবার আমরা আসি, নিবন্ধন পত্র পেলে কি করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কি কাজ শুরু করতে পারেন। কারণ আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সংখ্যাটা সীমিত, তাদের সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। কাজে তারা খুব স্বল্প সময় তারা কি করতে পারে, কাজটা শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তাদের কাজ শুরু করতে পারেন না, তাদেরকে কি করতে হয়, আবার কার্যারম্ভের সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। তাহলে 5 নম্বর পদক্ষেপ আমরা বলেছিলাম কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ, সার্টিফিকেট অফ কি কমেন্সমেন্ট, অর্থাৎ তাদেরকে কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। সেই শর্তগুলো কি, 1 নম্বর বলেছি যে ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে কিনা, 2 নম্বর বলেছি বাজারে তারা কি শেয়ার বিক্রি আহ্বান জানিয়েছে কিনা বা বিবরণপত্র ছেড়েছে কিনা। আর যদি উদ্যোক্তারা মূলধন সংগ্রহ করতে পারে তাহলে বিকল্প বিবরণপত্র তাদের ছাড়তে হবে। তৃতীয়ত, যারা পরিচালক হিসেবে কি থাকবেন তারা কতটুকু নগদ মূল্যে শেয়ার ক্রয় করেছেন এবং সর্বশেষ তাদের দায়, এই যাবতীয় বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু তারাও কি করবেন, কার্য আরম্ভের কি তারা অনুমতিপত্র পেয়ে যাবেন। এইভাবে যৌথ মূলধনী কোম্পানি 5টি পদক্ষেপের মাধ্যমে তারা কি করবে, তাদের গঠন প্রণালী তারা তৈরি করে নেবেন। কারণ আমি আগেই বলেছি যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি আইন সৃষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান। সেক্ষেত্রে তাদেরকে যৌথ মূলধনী কোম্পানি যেভাবে কি আইন অনুযায়ী তাদের কি করা হয়েছে, গঠনের কথা বলা হয়েছে, তারা সেইভাবে তারা গঠন করবে। তো শিক্ষার্থীরা আমরা আজকে শিখলাম যৌথ মূলধনী কোম্পানি কিভাবে গঠন করতে হয়। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা কিছুটা হলো শিখতে পেরেছো। বিশেষ করে আমি বলবো যারা পরীক্ষার্থী আছো এবং একাদশ শ্রেণীর যারা আছো, উভয়ই কি বলছি যে তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেইভাবে তোমাদেরকে এটা বলে দেবো। পরবর্তী পর্যায়ে আমি ক্লাস নেই বা পরীক্ষার যেই ক্লাস নেন আমরা চেষ্টা করব তোমরা যে ক্লাসটা বলো সেই কাজটা আমরা করার জন্য। ঠিক আছে, আজিম হোসেন সাব্বির বলেছ এটা ফার্স্ট পেপারের ক্লাস, এটা ফার্স্ট পেপারের যৌথ মূলধনী কোম্পানি থেকে ক্লাস নিয়েছি। তুমি লিখেছো ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার বুক, এটা হচ্ছে ফার্স্ট পেপার। আমি আগেই বলেছি যৌথ মূলধনী প্রথম পত্রের পর ক্লাস। এরপরে আমি চেষ্টা করবো বা তোমাদের পরিচয় যে ক্লাস নেন তাহলে আমরা কি করব যে সেকেন্ড পেপারে যদি তোমরা চাও, তোমরা যেভাবে চাও যে ফার্স্ট পেপারে কোনো টপিকস বলতে পারো যে ম্যাডাম এই অধ্যায়টা নেবেন, আমরা সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। চৈতি ম্যাডাম থ্যাংক ইউ বলতে লাইভে আছে। তারপরও শিক্ষার্থীরা তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্তই হলো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো, আমি সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। তা নাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো কমেন্ট আছে কিনা দেখতেছি না। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই করোনা ভাইরাসের কারণে আমরা সবাই কিন্তু ঘরে আছি। আমরা শুধু ঘরে বসে না থেকে আমরা আমাদের পড়াগুলো আমরা করে নিব, আমাদের ক্লাসগুলো যখন যে স্যার ম্যাম লাইভে আসবে আমরা সেই ক্লাসগুলো করে নেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, যারা যারা লাইভে আসেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি ক্লাসটি দেখার জন্য। কেমন হলো জানি না, চেষ্টা করলাম ভালোভাবে ক্লাসটি উপস্থাপন করার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।